বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারি সিটি কলেজ চট্টগ্রামের অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ক্লাসটিতে আপনার সাথে আমি মোহাম্মদ ইকবাল হোসেন। আমি সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, সরকারি সিটি কলেজ চট্টগ্রাম। তো আজকের এই ক্লাসটি আমাদের আজকের বিষয় হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মিশরীয় সভ্যতা। এই ক্লাসটি যাদের জন্য লাগবে, যারা একাদশ শ্রেণীতে আছে তাদের লাগবে, যাদের দ্বাদশ আছে তাদের লাগবে। এর বাইরে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি প্লাস দ্বিতীয় বর্ষ এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে অনার্স দ্বিতীয় বর্ষে পড়ছে তাদেরও ক্লাসটি কাজে লাগবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা মিশরীয় সভ্যতা নিয়ে আলোচনা করব বলেছি। মিশর একটি দেশের নাম, ইংরেজিতে এটাকে ইজিপ্ট বলা হয়। এটি একটি আফ্রিকায় অবস্থিত একটি মুসলিম দেশ, পরিচিত মুসলিম দেশ, আলোচিত মুসলিম দেশ মিশর। প্রায় এখন থেকে ৬,০০০ বছর পূর্বে নীল নদীর উপত্যকায় বলবাহিকায় মিশরীয় সভ্যতার সূচনা হয়েছিল, এখন থেকে প্রায় ৬,০০০ বছর আগে। তো ইতিহাসের জনক যাকে বলা হয় তার নাম হচ্ছে হেরোডেটাস। এটা শব্দটা একটু মনে রাখতে হবে, ইতিহাসের জনককে বলা হয় হেরোডেটাস। হেরোডেটাস মিশরকে নীল নদের দান বলেছেন। হেরোডেটাস মিশরকে কি বলেছেন? নীল নদের দান বলেছেন। তো কেন বলেছেন? কারণ নীল নদী, এই নদীর দুপাশে বন্যার সময় বর্ষাকালে দুকুল প্লাবিত হতো, বন্যা হতো। তো বন্যা মানুষের জন্য কিছু দুর্ভোগ বয়ে নিয়ে আসলেও এর পাশাপাশি যেটি হতো সেটি হচ্ছে বন্যার পানি কিছু পলি জমা করতো নদীর দুপাশের উপকূলে অববাহিকায়। সেই পলিতে বা পলি মাটিতে বেশ ভালো মানের ফসল চাষ করা যেত বলে বেশ উর্বর মাটি ছিল এটি, এই জন্য ওখানে মানুষ বসবাস শুরু করেছিল। আর আমরা বলেছি যে এর আগের ক্লাসে যে একদল মানুষ যদি কোথাও কোন একটি নির্দিষ্ট জায়গায় স্থায়ীভাবে যদি বসবাস শুরু করে তাহলে সেখানে বা সেটাকে কি বলে, সেটিকে সেখানে একটা সভ্যতার গোড়াপত্তনে সভ্যতার সূচনা হয়। তো মিশরের অবস্থান আফ্রিকা মহাদেশে, এর উত্তরে ভূমধ্যসাগর, দক্ষিণে সুদান, পূর্বে লোহিত সাগর এবং পশ্চিমে লিবিয়া অবস্থিত। এটা মিশরের ভৌগোলিক অবস্থান পরীক্ষায় মাঝে মধ্যে প্রশ্ন আসে। আর যেটি বলেছি যে দুকুল প্লাবিত হওয়ার কারণে কি হয়েছে, এখানে বর্ষাকালে এখানে পলি জমতো, যে জন্য মানুষ এখানে বসবাস করত উর্বর পলিমাটির আশায় বা ফসল ফলানোর আশায়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা স্ক্রিনে একটা মানচিত্র বা ম্যাপ দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে কমলা রঙের যে জায়গাটা দেয়া আছে সেটি হচ্ছে মিশরের অবস্থান দেখানো হচ্ছে। এটি মিশর। আমরা বলেছি মিশরের চারপাশের ভৌগোলিক অবস্থান, উত্তর দিকে মেডিটেরিয়ান সি বা ভূমধ্যসাগর, হ্যাঁ, তারপরে এক পাশে লিবিয়া আর এক পাশে লোহিত সাগর, এই পাশে সুদানের অবস্থান দেখা যাচ্ছে। এটি হচ্ছে মিশরের মানচিত্র এবং একটু আগে আমরা যে মিশরের ভৌগোলিক অবস্থানের কথা বলেছিলাম সেটি এখানে প্রদর্শন করছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রাচীন মিশরের রাজনৈতিক ইতিহাস নিয়ে পরীক্ষা আসে, একটু সংক্ষেপে একটু প্রাচীন মিশরের রাজনৈতিক ইতিহাসটা একটু দেখবো। সেটি হচ্ছে যে 5200 খ্রিস্টপূর্ব, আমরা খ্রিস্টাব্দ আর খ্রিস্টপূর্বাব্দ এই বিষয়গুলো কি বুঝি, আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি। যেমন 2021 সাল এখন, এটি হচ্ছে খ্রিস্টাব্দ, এটা খ্রিস্টিয়ান ক্যালেন্ডার, এটি বা খ্রিস্টানদের ক্যালেন্ডার। এটির অর্থ হচ্ছে যে যীশু খ্রিস্টের জন্মসাল যেটি, এটিকে জিরো ধরা হয়। যীশু খ্রিস্টের জন্মসালকে জিরো ধরা হয়। 0 থেকে 0, 1, 2, 3 করতে করতে আজকে 2021 পর্যন্ত এসেছে। সামনে এই সভ্যতা যতদিন টিকে থাকে কিংবা পৃথিবী যতদিন টিকে থাকে এরকম সামনে এগোতে থাকবে। আবার যীশু খ্রিস্টের জন্মসালকে 0 ধরে 0-র আগে 1, 2, 3 করে করে পিছনের দিকে যেটা যাবে সেটাকে বলে খ্রিস্টপূর্বাব্দ। খ্রিস্টপূর্বাব্দ মানে হচ্ছে যীশু খ্রিস্টের জন্মসালকে 0 ধরে তার আগের সময়কালগুলো খ্রিস্টপূর্বাব্দ, আর যীশু খ্রিস্টের জন্মসালটাকে 0 বা 0 ধরে 1, 2, 3, 4, 5, 100, 200, 500, 1000 করে আজকে যে 2021 সাল, এটা হচ্ছে খ্রিস্টাব্দ।
তো খ্রিস্টপূর্ব 5200 থেকে 3200 পর্যন্ত। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় একটু বলে রাখি যে আমরা সাধারণত কোনো সময়কাল বা কারো কেউ মৃত্যুবরণ করার পরে তার বয়স হিসাব করা হয়, যেমন জন্ম 1960 সালে, মৃত্যু 2020 সালে, এরকম বলি সাধারণত। হ্যাঁ, যে তার তার বয়স হয়েছিল 60 বছর, 1960 সালে জন্ম, 2020 সালে মৃত্যু। এটা হচ্ছে 0 থেকে 1 দুই করে যেটা খ্রিস্টাব্দ আমরা হিসাব করছি। আর খ্রিস্টপূর্বাব্দ যেটি, সেটি একটু উল্টা, সেটি পেছন থেকে সামনের দিকে আসবে। যেমন বলা হবে যে কারো জন্ম যদি 310 খ্রিস্টপূর্বাব্দ হয়, তার মৃত্যু হচ্ছে 240 খ্রিস্টপূর্বাব্দ। জন্ম 310-এ, মৃত্যু 240-এ, মানে খ্রিস্টপূর্ব 310-এ জন্মগ্রহণ করেছিল, ওটা পেছন থেকে 0-র দিকে আসতেছে। মানে 0-টে আমরা যদি মাঝখানে রাখি, ধরেন এটা মাঝখানে 0, এটা 1 2 3 4 5 করে এদিকে গেছে 2021 পর্যন্ত, আর ওইদিকে 0 1 2 3 করে পিছনের দিকে অনাগত কাল পর্যন্ত চলে গেছে। তার মানে পেছনের দিকে কোনো একটা মানুষ যদি 300 সালে জন্মগ্রহণ করে, তার মৃত্যু হবে ধরেন 60 বছর বয়সে জন্ম করে 240 সালে মৃত্যু হবে। উল্টা, একটু শুনকে বিদ্যুটে মনে হবে, কিন্তু হিসাবটা এরকমই। ধরেন খ্রিস্টপূর্ব 1500 সালে জন্ম, 1430 সালে মারা গেছে। জন্ম 1500 সালে, মৃত্যু হয়েছে 1430 সালে, অর্থাৎ 70 বছর বয়স হয়েছে এটা। তো খ্রিস্টপূর্ব 5200 থেকে 3200 অব্দকাল সময় পর্যন্ত মিশরকে, এটাকে প্রাক রাজবংশীয় যুগ বলা হয়। রাজা ম্যানেস তার নাম বিখ্যাত। তিনি 3200 খ্রিস্টপূর্বাব্দে উত্তর এবং দক্ষিণ মিশর দুটোকে একত্রিত করে একটি বড় রাজ্যে পরিণত করেছিলেন। এবং এর উচ্চ মিশর বা উত্তর মিশর যেটি, এটির রাজধানী ছিল থিবস, আর দক্ষিণ মিশরের রাজধানী ছিল মেমফিস। দক্ষিণ মিশরের রাজধানী মেমফিসে শব্দটা পরীক্ষা এসে থাকে। এরপর পরবর্তী 3000 বছরে আরো প্রায় 31টি রাজবংশের অস্তিত্বের কথা খুঁজে পাওয়া যায়। ঐতিহাসিকরা মূলত মিশরের প্রাচীন ইতিহাসকে কয়েকটি ভাগে ভাগ করেছেন। সেটি হচ্ছে প্রাক রাজবংশীয় যুগ, যেটি 4000 থেকে 3200 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। প্রাচীন রাজত্বের যুগ যেটি বলা হয়, সেটি হচ্ছে আপনার 3200 থেকে 2300 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এটি। তারপরে হচ্ছে এরপরে যে ঐতিহাসিক যে ভাগগুলো রয়েছে, সেটি হচ্ছে, আমাদের স্ক্রিনটা বারবার আটকে যাচ্ছে, আবারও পাওয়ার পয়েন্ট ক্র্যাশ করেছে, এসেছে। তো সামন্ত যুগ যেটিকে বলা হয় 2300 থেকে 2100 পর্যন্ত। মধ্য রাজত্বের যুগ 2100 থেকে 1788। বৈদেশিক হিক্সদের আক্রমণের যুগ যেটি 1750 থেকে 1580। নতুন রাজত্বের যুগ 1580 থেকে 1090 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। আচ্ছা, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি হচ্ছে প্রাচীন মিশরের শাসন ব্যবস্থা। এখান থেকে আপনার পরীক্ষা প্রশ্ন এসে থেকে, প্রাচীন মিশরের যারা সম্রাট ছিল তাদেরকে ফারাও বলা হতো। প্রাচীন মিশরের সম্রাটদেরকে কি বলা হতো? ফারাও বলা হতো। ফারাও শব্দের অর্থ হচ্ছে বড় বাড়ি। ফারাওগণ নিজেদেরকে ঈশ্বরের সন্তান দাবি করতেন। তারা দাবি করতেন যে আমরা ঈশ্বরের সন্তান, ঈশ্বর আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তোমাদেরকে শাসন করার জন্য। হ্যাঁ, ফলে তারা ধর্মীয় এবং রাজনৈতিক এই দুটি অধিকারই তারা ভোগ করত। ধর্মীয় এবং রাজনৈতিক অধিকার, এই দুটো অধিকার তারা সমানভাবে ভোগ করত, যেহেতু তারা নিজেদেরকে ঈশ্বরের সন্তান বা ঈশ্বরের প্রতিনিধি মনে করত। রক্তের বিশুদ্ধতা বজায় রাখার জন্য তারা বাইরে কোথাও আত্মীয়তা সম্পর্ক করত না, ভাই বোনদের মধ্যে বৈবাহিক সম্পর্ক ছিল। সম্রাটের যিনি প্রধান পরামর্শদাতা ছিলেন তার নাম ছিল উজির বা প্রধানমন্ত্রী। প্রাচীন মিশরের সম্রাটদের মধ্যে বা ফারাহদের মধ্যে যে সমস্ত বিখ্যাত ফারাও ছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন রাজা ম্যানেস, প্রথম আহমোজ, রাজা তুথমোস, সম্রাট ইখনাটন, তৃতীয় আমেনহোটেপ এবং প্রথম ও দ্বিতীয় রামেসিস। এই নামগুলো মনে রাখতে হবে, এগুলো নিয়ে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। বিশেষ করে রাজা ম্যানেস, ইখনাটন, আমেনহোটেপ এবং রামেসিস, এই বিষয়গুলো নিয়ে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। 525 খ্রিস্টপূর্বাব্দে পার্সিয়ানদের আক্রমণের ফলে এই সভ্যতার পতন ঘটেছিল। তো প্রিয় শিক্ষার্থীরা, 525 খ্রিস্টপূর্বাব্দে পার্সিয়ানদের আক্রমণের ফলে মিশরীয় সভ্যতার পতন হয়েছিল। মিশরীয়দের ধর্মীয় বিশ্বাস কেমন ছিল, এটি নিয়ে পরীক্ষা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি মিশরীয়দের জীবনে ধর্মের প্রভাব ছিল অনেক বেশি। রাষ্ট্র পরিচালিত হতো ধর্মকে ব্যবহার করে, ধর্মকে ভিত্তি করে, তারপর ধর্মের আশ্রয়ে রাষ্ট্র ব্যবহার হতো। তো আচ্ছা, তো প্রধান ধর্মীয় নেতা যিনি ছিলেন তার নাম ছিল রাজা বা ফারাও। প্রধান দেবতা ছিল আমন রে। এটি পরীক্ষায় প্রশ্ন আসতে মনে রাখতে হবে।
নীল নদের দেবতা ছিল ওসিরিস। তাহলে মিশরীয়দের প্রধান দেবতাকে, তার নাম ছিল আমন রে, আমন রে। আর নীল নদের দেবতা ওসিরিস, প্রেমের দেবতাকে আইসিস বলা হয়। মিশরীয়রা আত্মার অবিনশ্বরতা এবং পুনর্জন্মে বিশ্বাসী ছিল। গত ক্লাসে কিছুটা আলোকপাত করেছিলাম। তাদের বিশ্বাস ছিল দেহ ছাড়া আত্মা ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারে না। অর্থাৎ আমি যদি পুনর্জন্ম লাভ করি, পৃথিবীতে আবার ফিরে আসি, তাহলে আমার দেহটা বা শরীরটা যদি অক্ষত না থাকে, তাহলে আমার আত্মাটা, প্রাণটা, রুহটা ফিরে এসে কোথায় ভর করবে? রুহ একাও মানুষ হতে পারে না। রুহ ছাড়া শুধু দেহ বা ফিজিক্যাল স্ট্রাকচারটাও একা একটা মানুষ হতে পারে না, দুটো মিলে মানুষ হয়। এই জন্য তারা মৃতদেহ সংরক্ষণ করার জন্য বৈজ্ঞানিক পদ্ধতিতে মমি তৈরি করেছিল। সাধারণত সম্ভ্রান্ত যারা রাজবংশীয় ছিল বা রাজা বা ফারাও ছিল, তাদের মৃতদেহ সংরক্ষণ করা হতো। মমি অক্ষত রাখার জন্য তারা পিরামিড তৈরি করেছিল, যেটা এর আগের ক্লাস আপনাদেরকে বলেছিলাম। মমি অক্ষত রাখার জন্য তারা পিরামিড তৈরি করেছিল। মিশরীয়দের প্রাত্যহিক জীবনে পুরোহিতদের মারাত্মক দৌরাত্ম্য ছিল, পুরোহিতদের প্রাধান্য ছিল। 1375 খ্রিস্টাব্দে রাজা চতুর্থ আমেনহোটেপ, আমেনহোটেপ তিনি পুরোহিতদেরকে মন্দির থেকে বের করে দিয়েছিলেন এবং অ্যাটন নামে একজন দেবতার পূজা করার নির্দেশ দিয়েছিলেন। এর মধ্য দিয়ে তিনি একেশ্বরবাদের প্রচলন ঘটিয়েছিলেন। অর্থাৎ মিশরীয়রা আগে যে অনেকগুলো দেব দেবতার পূজা করত, বহু ঈশ্বরে বিশ্বাস করত, রাজা অ্যাটন, রাজা চতুর্থ আমেনহোটেপ তিনি অ্যাটন নামক দেবতাকে পূজা করার নির্দেশ দিয়েছিলেন, একটা দেবতাকে। এর মধ্য দিয়ে তিনি একেশ্বরবাদের প্রবর্তন ঘটাতে সক্ষম হয়েছিলেন। আচ্ছা, এখন প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন যেটা করব, স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে মিশরীয় অনেকগুলো দেব দেবতা যারা ছিল তাদের ছবি দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন এখানে আমার স্ক্রিনের মাউস পয়েন্টার যেখানে ঘুরছে, রা, রা মানে আমন রে, সূর্য দেবতা বা প্রধান দেবতা যেটিকে বলা হয়। তারপরে আমরা নীল নদের দেবতাকে ওসিরিসের কথা বলেছি, এই যে ওসিরিস, এখানে প্রত্যেকটা দেবতার নিচে নাম লিখে আছে। প্রেমের দেবতা আইসিস এর কথা বলেছি। এছাড়া সোবেক, বাস্ট, তারপরে শিকমের, সেত, তারপরে এই ধরনের অনেকগুলো দেবতা তাদের ছিল। দেবতাগুলো প্রতীকী আকারে এদের ছবি এখানে দেওয়া হয়েছে, দেবতাদেরকে দেখানো হয়েছে। আচ্ছা, এরপরে আমরা মমির কথা বলেছি, যে মৃতদেহ সংরক্ষণ করে মমি আকারে সংরক্ষণ করা হতো, মৃতদেহটাকে যাতে এটা পচে না যায়, গলে না যায়। আমরা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছি, এটা মমির ছবি। এইভাবে তারা মমিটা সংরক্ষণ করত এবং এই ধরনের এই সংরক্ষণ করা মৃতদেহগুলো হাজার বছর পরেও আবিষ্কার করার পরে দেখা গেছে যে কি করা হয়েছে, এটি কি করা হচ্ছে, অক্ষত পাওয়া গেছে, অক্ষত পাওয়া গিয়েছে। অক্ষত পাওয়া গিয়েছে, অর্থাৎ মাংস শুকিয়ে গেছে, মাংস শুকিয়ে গেছে, মাংস। আচ্ছা, তো যেটি দেখা গেছে যে মাংস শুকিয়ে গেছে, হাড়গুলো অক্ষত আছে, চামড়াগুলো অক্ষত আছে, এরকম দেখা গেছে। আমরা আরো কিছু ক্লোজ ছবি দেখি, যে মমি, দেখো এই যে দুটো হাত কিন্তু বাইরে রাখা আছে মমির। আমরা আরো কিছু মমির ছবি দেখতে পাচ্ছি। এইভাবে এগুলো হচ্ছে, এইভাবে তারা মমি সংরক্ষণ করত, মৃতদেহ সংরক্ষণ করার জন্য। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা পিরামিডের কথা বলেছি, যে মমির কথা বলেছি, অর্থাৎ এই যে মমি, এই মমিগুলো তারা কি করেছে, সংরক্ষণ করতে, এগুলো মৃতদেহ, এগুলো হচ্ছে মৃতদেহ, এভাবে মমি তৈরি করতো। আর এই মমি সংরক্ষণ করার জন্য তারা কি করেছিল, পিরামিড তৈরি করেছিল। আমরা স্ক্রিনে পিরামিড দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে পিরামিড। এই পিরামিডের ভেতরে তারা কি করত, মমি সংরক্ষণ করত। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা লিখন পদ্ধতির কথা বলেছিলাম। সভ্যতার ইতিহাসে মিশরীয়দের অন্যতম সবচেয়ে বড় অবদান হচ্ছে কি, লিখন পদ্ধতির আবিষ্কার। তো তাদের লিখন পদ্ধতির নাম ছিল হায়ারোগ্লিফিক বা চিত্র লিখন পদ্ধতি। এই লিখন পদ্ধতির তিনটা রূপ ছিল। কয়টি? তিনটি রূপ ছিল, চিত্রভিত্তিক, অক্ষর ভিত্তিক এবং বর্ণভিত্তিক। আচ্ছা, তো এই লিপি সাধারণত ডান থেকে বামে লেখা হতো। প্রথম দিকে প্রায় 750টি চিহ্ন ব্যবহার করেছিল তারা। পরবর্তীকালে তারা আরো দুটো লিখন পদ্ধতির আবিষ্কার করেছিল এই হায়ারোগ্লিফিকের সাথে সামঞ্জস্য রেখে। একটা ছিল হিরাটিক, একটা ছিল ডেমোটিক। হিরাটিক এবং ডেমোটিক শব্দগুলো মনে রাখতে হবে।
এগুলো পরীক্ষা প্রশ্ন আসে। আর এই ক্লাসটির এটা রেকর্ড করা হচ্ছে, এটা ভিডিওটা আমি ক্লাসের শেষে আজকে সন্ধ্যা নাগাদ আমাদের ফেসবুক পেজ যেটি আছে সেখানে দিয়ে দেওয়া হবে। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে ইতিহাস ঐতিহ্য নামে, facebook.com/ইতিহাস ঐতিহ্য দিলে ওখানে পাওয়া যাবে। ওখানে একাদশ, দ্বাদশ, অনার্স, মাস্টার্স থেকে শুরু করে সবগুলো ক্লাসের এই পর্যন্ত যেগুলো নেওয়া হয়েছে সবগুলো ক্লাসই দেয়া আছে ওখানে, প্রয়োজন অনুযায়ী ওখান থেকে দেখে নেওয়া যাবে। এটার অ্যাড্রেসটা আমি যখন ভিডিওটা পোস্ট করব তার কমেন্ট বক্সে দিয়ে দিব বা ডেসক্রিপশনে দিয়ে দিব। তো আরো দুটো লিখন পদ্ধতি, যেটাকে হিরাটিক এবং ডামাটিক বলা হয়। হিরাটিক হচ্ছে ধর্মীয় আইন লেখার জন্য, আর ডামাটিক যেটাকে বলা হয় এটি হচ্ছে প্রশাসনিক ভাষার জন্য। এটা অনেকটা শর্ট হ্যান্ড টাইপের লেখা ছিল। আচ্ছা, তো আমরা স্ক্রিনে আরো একটা ছবি দেখতে পাচ্ছি। এই ছবিটা হচ্ছে কিসের ছবি? এটি হায়ারোগ্লিফিক লিখন পদ্ধতি যেটি তাদের ছিল তার বর্ণগুলোর ছবি। এটা হায়ারোগ্লিফিক লিখন পদ্ধতি, এর বর্ণগুলা ছবি। এই যে হায়ারোগ্লিফিক, বুকহ্যান্ড, হিরাটিক, ডেমোটিক, এই প্রত্যেকটা লিখন পদ্ধতির এখানে একটা বিবর্তন দেখানো হচ্ছে। আমরা আরো ছবি দেখতে চাই, আরো ছবি আছে দেখো লিখন পদ্ধতির উপরে। এটা হচ্ছে কিসের উপরে? কাদা মাটির যে স্লেট তৈরি করা হয়েছিল সেই স্লেটের উপরে তাদের লিখন পদ্ধতির বর্ণগুলো দেওয়া হয়েছে। কেমন দেখো, এগুলা পাখির ছবি দেখা যাচ্ছে, মানে আমাদের কাছে অনেকটা অর্থহীন কিংবা এক ধরনের আঁকিবুকি মনে হতে পারে, কিন্তু এটাই তাদের বর্ণমালা ছিল। আমরা বিদেশি পণ্য যেগুলো আমাদের কাছে আসে, বিশেষ করে চাইনিজ প্রোডাক্ট গুলো, তার গায়ে যে চাইনিজ লেখাগুলো থাকে ওগুলো তো আমরা পড়তে পারি না, আমাদের কাছে ওগুলো অর্থহীন আঁকিমুখী মনে হয়। এই জন্য পৃথিবীর প্রত্যেকটা বর্ণমালা আর বর্ণমালাগুলো আমাদের কাছে, আমরা যেগুলো চিনি না, আমরা যেগুলো সম্পর্কে ধারণা নেই, সেগুলো আমাদের আঁকিমুখী মনে হয়। এটা হচ্ছে কাদামাটির স্লেটের উপরে কিসের? হায়ারোগ্লিফিক লিখন পদ্ধতির চিত্র। আচ্ছা, আমরা আরো কিছু চিত্র দেখতে চাই। দুটো চিত্র দুরকম দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা প্রথম চিত্রটা হায়ারোগ্লিফিক পদ্ধতি দেখা যাচ্ছে। দ্বিতীয় চিত্রটা দেখো, সেখানে আধুনিক যে ইংরেজি বর্ণমালা ABCD দেখা যাচ্ছে। এটি কি? এটি হচ্ছে বর্তমান যে লিপি আছে সেটির সাথে হায়ারোগ্লিফিক লিপির কিছুটা সাদৃশ্যের গবেষকরা খুঁজে পেয়েছেন, সেটি দেখানোর চেষ্টা করেছিল এই দুটো চিত্রে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা বলেছি যে তারা শুধু লিখন পদ্ধতির আবিষ্কার করেছে তা না, তারা কাগজের আবিষ্কারও করেছিল। কারণ লিখতে হলে কাগজ লাগে। কাগজ তারা কিসে আবিষ্কার করেছিল? তারা প্যাপিরাস নামক এক ধরনের নলখাগড়া থেকে একটা উন্নত মানের পেপার বা কাগজ তৈরি করেছিল। প্যাপিরাসের যে রোলগুলো ছিল, এই রোলগুলো একটার সাথে একটা জোড়া দিয়ে তারা 10 থেকে 20 ফুট লম্বা রোল তৈরি করেছিল। প্যাপিরাস এই কাগজের উপর লেখার জন্য তারা একটা নরম কার্বন, গাছের কষ বা আঠা, পানি মিশিয়ে তারা কালি তৈরি করেছিল। দর্শন শাস্ত্রে তাদের অবদান। প্রাচীন মিশরীয়রা দর্শন চিন্তা, যেটা তাদের ধর্মনির্ভর দর্শন চিন্তা ছিল, মূলত নৈতিক এবং রাজনৈতিক চিন্তার প্রতিফলন তাদের দর্শন শাস্ত্রে দেখা গিয়েছিল। মানুষের উত্থান পতন এবং পৃথিবীর চিরন্তনতা, পরকালের বিচার, ভালো মন্দ, যৌনাচার ইত্যাদি তাদের দর্শন চর্চার বিষয়বস্তু ছিল। অর্থাৎ ফিলোসফি চর্চা করতে গেলে তাদের এই যে বিষয়গুলোর উপর তারা কি করতো, নির্ভর করে দর্শন বা ফিলোসফি চর্চা করতো, সেগুলো হচ্ছে এটা। 2560 খ্রিস্টপূর্বাব্দে পঞ্চম বংশের ফারাও উজির পাতাহটেপকে নৈতিক দর্শন চিন্তার জনক বলা হয়। উজির পাতাহটেপ নামটা মনে রাখতে হবে। এটি নিয়ে পরীক্ষায় প্রশ্ন হয়, আমরা এটা মনে রাখবো, ঠিক আছে? আচ্ছা, তো মিশরীয়দের সাহিত্যে কিরকম অবদান ছিল? তারা ধর্মীয় আচার অনুষ্ঠান, প্রবন্ধ, বৃত্তান্ত, জাদুর শ্লোক, পৌরাণিক কাহিনী, রূপকথা নির্ভর করে দর্শন ভিত্তিক বা ফিলোসফি বেসড সাহিত্য তারা রচনা করতেছিল এবং সেখানে তাদের গুরুত্বপূর্ণ অবদান ছিল। তারা সাধারণত পদ্য ছন্দে কি করতো,
কবিতা বা সাহিত্য রচনা করতো, মাঝে মধ্যে গদ্য ছন্দেও তারা রচনা, অর্থাৎ পদ্য গদ্য দুটো ছন্দেই তারা তাদের সাহিত্য ক্ষেত্রে তাদের যে অবদান সেটি তারা রেখেছিল বা তাদের সাহিত্য চর্চা করতো। পদ্য দুটো ছন্দেই তারা রচনা করতো, প্রধানত পদ্য, দ্বিতীয়ত গদ্য ছন্দের রচনা। মিশরীয় সাহিত্য যে উল্লেখযোগ্য রচনাগুলো তাদের ছিল, এই নামগুলো পরীক্ষায় আসে, একটু মনে রাখতে হবে। আর এটাকে পোয়েমস অফ পেন্তুর বলা হয়। এখানে একটা এন বাদ পড়ছে, PEN হবে, পেন্তুর, পোয়েমস অফ পেন্তুর, এটা একটু কারেকশন করে দেবো আমি পরে, পেন্তুর। টেল অফ দ্য ব্রাদার্স, দ্য বুক অফ দ্য ডেথ বা মৃতদের পুস্তক, দ্য টেল অফ সিনহু বা সিনহু এর রূপকথা, ইখনাটনের রাজকীয় স্তুতি যেটাকে রয়্যাল সান হাইমুন বলা হয়, এবং মেমফিট ড্রামা, এই নামগুলো বিশেষ স্থান দখল করে আছে। বিশেষ করে আমরা পোয়েমস অফ পেন্তুর, তারপরে দি বুক অফ ডেথ এবং মেমফাইট ড্রামা, এই 3-4টা নাম মনে রাখবো। এগুলো আমাদের পরীক্ষায় আর জন্য ইম্পর্টেন্ট, বাকিগুলো ইম্পর্টেন্ট কিন্তু এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট। বিজ্ঞানে তাদের অবিস্মরণীয় অবদান ছিল। মিশরীয়রা পাটিগণিত এবং জ্যামিতির প্রচলন করেছিল প্রথমবারের মতো। খেয়াল করো, এখন থেকে 6000 বছরে তারা পাটিগণিত এবং জ্যামিতির প্রচলন করেছিল। তারা গুণ করতে পারতো না, আমরা যে গুণ করি একটা 3 × 6, 8 × 16, 5 × 10 = 50, গুণ ছাড়া তারা কিন্তু যোগ বিয়োগ ভাগ ইত্যাদি সম্পর্কে তাদের জ্ঞান ছিল। এগুলো তারা আবিষ্কার করেছিল। আমরা আজকে যে গুণ নয়, যোগ বিয়োগ ভাগ পাটিগণিতে করে থাকি, এটা কিন্তু এখন থেকে 6000 বছর পূর্বে মিশরীয়দের আবিষ্কার ছিল। তো প্রিয় শিক্ষার্থীরা, মিশরীয়রা গণিতে দশমিকের উপর ভিত্তি করে তাদের গণিত শাস্ত্র গড়ে তুলেছিল। অর্থাৎ আমরা জানি দশমিক হচ্ছে সূক্ষ্ম যোগ বিয়োগ গুণ ভাগের হিসাব, মোটা দাগের না, একেবারে সূক্ষ্ম যোগ। তো তারা শুধু যোগ বিয়োগ ভাগ আবিষ্কার করেনি, তাদের ম্যাথমেটিক্সটা ছিল, তাদের বেস ছিল কিসের উপরে? তাদের বেসিস ছিল দশমিকের উপরে। আমি সবাইকে মিউট করে রেখেছি যেহেতু ক্লাসটা রেকর্ড হচ্ছে। প্রয়োজন ছাড়া আনমিউট করার দরকার নেই, প্রশ্ন করার জন্য আমি সুযোগ দিব। আমার প্রেজেন্টেশনটা শেষ হওয়ার পরে আমি কথা বলবো সবার সাথে, তখন প্রশ্ন করা যাবে। অন্যথা শুধু আনমিউট করে নয়েজ সৃষ্টি করে রেকর্ডিংটাতে বাধা সৃষ্টি না করার জন্য অনুরোধ করব। তারা 1 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এগুলো নিয়ে কাজ করতো। শূন্য সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল, কারণ শূন্য মিশরীয়দের অনেক পরে ভারতীয়রা আবিষ্কার করেছিল। তারা ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্তের ক্ষেত্রফল, সিলিন্ডার, পিরামিডের ঘনফল ইত্যাদি বিদ্যায় নির্ণয় করতে সক্ষম হয়েছিল। হ্যাঁ, এটা বিজ্ঞানের অনেক তখনকার সময়ের জন্য অনেক অ্যাডভান্স লেভেলের আবিষ্কার বলা যেতে পারে। মিশরীয়রা সৌরমণ্ডলের জ্যোতিষ্ক যেগুলো, এগুলোকে চিহ্নিত করে গ্রহ নক্ষত্রের অবস্থান নির্ণয়ে সক্ষম হয়েছিল। তারা 365 দিনের ক্যালেন্ডার উদ্ভাবন করেছিল। তারা সিজারিয়ান, গ্রেগরিয়ান এবং জালালি পঞ্জিকা যেগুলো হয়েছিল পরবর্তীতে। আমি আবার বলি, মিশরীয়রা 365 দিনের যে ক্যালেন্ডার আজকে আমরা ব্যবহার করি, এটি আবিষ্কারক ছিল মিশরীয়রা। এখন থেকে 6000 বছর পূর্বে যে ক্যালেন্ডারটা আবিষ্কার করেছিল তার উপর ভিত্তি করেই কিন্তু আজকের সিজারিয়ান, গ্রেগরিয়ান, জালালি পঞ্জিকা থেকে আজকে যে খ্রিস্টিয়ান ক্যালেন্ডার পুরোটাই এটার উপর ভিত্তি করে। তারা ধ্রুব তারাকে অ্যানালাইসিস করে, নক্ষত্রের গতিবিধি পর্যবেক্ষণ করে মানচিত্র প্রণয়ন করত। এখন যেরকম আমরা স্যাটেলাইট ইমেজ দিয়ে মানচিত্র তৈরি করি, মিশরীয়রা কিন্তু এই নক্ষত্রের গতিবিধি পর্যবেক্ষণ করতো এবং মানচিত্র তৈরি করতে তাদের কি ছিল, দক্ষতা ছিল, এটি তারা করতে সক্ষম হয়েছিল। তারা প্রথমবারের মতো সূর্যঘড়ি, ছায়াঘড়ি, জলঘড়ি আবিষ্কার করেছিল এবং চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এগুলোর গতিপথ বিশ্লেষণ করে তারা নীল নদের বন্যার সাথে এগুলোর সম্পর্ক কি, কখন বন্যা হতে পারে না হতে পারে, এসব সম্পর্কে আগাম ধারণা পাওয়ার চেষ্টা তারা করেছিল এবং সফল হয়েছিল। আজকে যেটা আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়, ওয়েদার রিপোর্ট যেটা দেওয়া হয় স্যাটেলাইট এর মাধ্যমে বা স্যাটেলাইট ব্যবহার করে, তখনকার সময় মিশরীয়রা কোনো স্যাটেলাইট ছাড়া, আধুনিক প্রযুক্তি ছাড়া এই কাজগুলো তারা করতে সক্ষম হয়েছিল। আমরা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছি, দুটো ছবি, 3টা ছবি দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে দেখো জ্যামিতি, পাটিগণিত, তারপরে এইগুলো মিশরীয়রা অবদান, মিশরীয়রা এগুলো করতে সক্ষম হয়েছিল। মিশরীয় সভ্যতার পতন, প্রাচীন মিশরের 20তম রাজবংশের শেষ সম্রাট একাদশ রামসিসের সময় গৃহযুদ্ধ শুরু হয়েছিল এবং 1080 খ্রিস্টপূর্বাব্দে থিবস শহরের প্রধান পুরোহিত মিশরীয়দের সিংহাসন দখল করে নিয়েছিলেন।
পরবর্তীতে 525 খ্রিস্টপূর্বাব্দে পারস্য রাজশক্তি মিশর দখল করে নিয়েছিল, ফলে মিশরীয় সভ্যতার পতন ঘটেছিল। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রেজেন্টেশন মোটামুটি শেষ হয়েছে বলা যায়। তো আমরা এখন যেটি করব সেটি হচ্ছে, কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করব। আমরা মিশরীয় সভ্যতা নিয়ে এখন আলোচনা করলাম। আনমিউট হয়ে প্রশ্ন করা যাবে, আনমিউট হয়ে প্রশ্ন করা যাবে। আমি অনেককেই মিউট করে রেখেছিলাম। প্রশ্ন থাকলে আনমিউট হয়ে প্রশ্ন করা যাবে। প্রশ্নগুলো সহ রেকর্ড। ওয়ালাইকুম সালাম। প্রশ্ন থাকলে, আমরা মিশরীয় সভ্যতা নিয়ে আলোচনা করেছিলাম, আমরা প্রশ্ন নিয়ে একটু আলোচনা করব, কি ধরনের প্রশ্ন হতে পারে। তার আগে কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন বলতে পরীক্ষার প্রশ্ন নিয়ে, উদ্দীপক কিরকম হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। বেশি সময় হাতে নেই, কারো কিছু জানার আছে কিনা? স্যার, আজকে আমরা ক্লাস করছি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ওটা না? পরীক্ষার প্রশ্ন কিরকম, মিশরীয় সভ্যতা থেকে পরীক্ষার প্রশ্ন কিরকম হতে পারে? আমরা জানি সৃজনশীল উদ্দীপক হবে। এখানে উদ্দীপক কি হবে? এখন মিশরীয় সভ্যতা নীল নদের তীরে গড়ে উঠেছিল। এখন নদীর তীরে গড়ে ওঠা সভ্যতার সংখ্যা পৃথিবীতে কম নয়, অনেক আছে। এখন আমাদের পরীক্ষায় কোনো একটা উদ্দীপক দিল যে অমুক দেশের অমুক জায়গায় অমুক নদীর তীরে একদল মানুষ বসবাস করা শুরু করেছিল। বসবাস করতে করতে সেখানে একটা উন্নততর সভ্যতা গড়ে তুলেছিল। সেই সভ্যতার লোকজন তারা একটা লিখন পদ্ধতির আবিষ্কার করেছিল, তারা কাগজ আবিষ্কার করেছে, কলমের আবিষ্কার করেছে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি আবিষ্কার করেছিল। তারা পুনর্জন্মে বিশ্বাস করত। অর্থাৎ উদ্দীপক কি হয়? উদ্দীপক দু ধরনের হতে পারে। একটা প্রকৃত ঘটনার সাথে মিল আছে এরকম বাস্তব ঘটনা দিয়ে উদ্দীপক হতে পারে, আবার রূপক অর্থে হতে পারে। রূপক কিরকম? মানে হচ্ছে যে বাস্তব কিছু না, যে এরকম হতে পারে, একটা কাল্পনিক কাহিনী তৈরি করে দেয়া হতে পারে। এখন আমাদের এই মিশরীয় সভ্যতা নিয়ে আমাদের উদ্দীপকটা রূপকও হতে পারে, আবার বাস্তব ধরেন এখানে আমাদের সিন্ধু সভ্যতা নিয়ে মিল নিয়ে হতে পারে, বা দেখা গেল যে এখন থেকে 5000 বা 3000 বছর পূর্বে কর্ণফুলী নদীর অববাহিকা একদল মানুষ বসবাস শুরু করেছিল, আস্তে আস্তে সেখানে একটা উন্নত সভ্যতা গড়ে উঠেছিল, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ আমরা জানি যে মিশরীয় সভ্যতা নীল নদের তীরে গড়ে উঠেছিল, এটাকে নীল নদের দান বলা হয়। তারা পুনর্জন্মে বিশ্বাস করত, এই জন্য তারা মৃতদেহ সংরক্ষণ করার জন্য মমি তৈরি করেছিল, মমি সংরক্ষণ করার জন্য পিরামিড তৈরি করেছিল। এক। দুই হচ্ছে তারা কাগজের আবিষ্কার করেছিল, প্যাপিরাস নামক নলখাগড়া থেকে তারা কলমের আবিষ্কার করেছিল। তারা হায়ারোগ্লিফিক নামে লিখন পদ্ধতির আবিষ্কার করেছিল। তারপরে কি করেছে? তারা সাহিত্যে তাদের অবদান ছিল, পোয়েমস অফ পেন্টুস, দ্য বুক অফ ডেথ, হ্যাঁ, ম্যামফাইট ড্রামা, এগুলো তারা আবিষ্কার করেছিল। দর্শন শাস্ত্র তাদের আবিষ্কার ছিল। তারা অঙ্কে কি করেছিল? পাটিগণিত এবং জ্যামিতির আবিষ্কার করেছিল। তারা যোগ বিয়োগ ভাগের আবিষ্কার করেছিল। তারা 365 দিনের ক্যালেন্ডার আবিষ্কার করেছিল। এখন মিশরীয়দের এই অবদানগুলোর কথা আমরা যদি মনে রাখি, তাহলে মিশরীয় সভ্যতা থেকে যখন উদ্দীপক হবে পরীক্ষায়, তখন উদ্দীপকের মধ্যে যদি বলা হয় যে কোনো একটা সভ্যতা তারা কাগজ আবিষ্কার করেছে, তারা মৃতদেহ সংরক্ষণ করতো, তারা পুনর্জন্মে বিশ্বাস করতো, তারা সাহিত্যে অবদান ছিল, তারা ক্যালেন্ডার আবিষ্কার করেছিল, যোগ বিয়োগ গুণের আবিষ্কার করেছিল, তাহলে আমরা ধরে নিব এখানে আমাদেরকে মিশরীয় সভ্যতার কথা বলা হচ্ছে। ঠিক আছে? আর কতে অনেকগুলো প্রশ্ন হয়, এগুলো বলে শেষ করা যাবে না। খতে সাধারণত প্রশ্ন হয়, যদি উদ্দীপক না হয় মিশরীয় সভ্যতা থেকে, তখন খতে অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে, যেমন মিশরকে নীল নদের দান বলা হয় কেন। তারপর বলা হতে পারে হায়ারোগ্লিফিক লিখন পদ্ধতি বলতে কি বোঝায়, হ্যাঁ, মিশরীয়দের ধর্ম বিশ্বাস সম্পর্কে লিখো, বা তারা কেন মমি তৈরি করেছিল, বা মিশরীয়রা পুনর্জন্মে বিশ্বাস করতো আলোচনা করো, বা বিজ্ঞানে মিশরীয়দের অবদান কি ছিল ব্যাখ্যা করো। এই ধরনের প্রশ্নগুলো খতে অনুধাবনমূলক প্রশ্ন 2 নম্বরে হতে পারে। আমরা জানি উদ্দীপক দেওয়ার পরে ক খ দুটো প্রশ্ন হয়, জ্ঞান এবং অনুধাবন, আর ক এবং খতে 3 এবং 4-এ উদ্দীপক রিলেটেড দুটো প্রশ্ন হয়ে থাকে। এই হচ্ছে আমাদের প্রশ্ন নিয়ে আলোচনা। আমাদের হাতে মাত্র 2 মিনিট সময় আছে। আর কারো যদি কিছু জিজ্ঞেস করার থাকে জিজ্ঞেস করতে পারে। কারো কিছু জিজ্ঞেস করার আছে কি? আমাদের কি কলেজে আসতে হবে? ইনফরমেশন নিতে? না, কলেজে আসতে হবে যদি সরকার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়, তখন জানানো হবে যে কলেজে আসতে হবে। কলেজে আমরা ফিজিক্যালি বসে সামনাসামনি বসে মুখোমুখি ক্লাস দিব। এই সিদ্ধান্ত সরকার যদি দিয়ে থাকেন তখন হবে, এর আগে না। এর আগে এইভাবে অনলাইনে ক্লাস হবে। আর কিছু? আর কিছু?
আচ্ছা, তাহলে আমরা আজকের ক্লাসটি আমরা লিভ নিচ্ছি। পরের ক্লাসে দেখা হবে নতুন টপিক নিয়ে। আর এই ক্লাসটা একটা ভিডিও আমি সন্ধ্যা নাগাদ দিয়ে দেব, ফেসবুক পেজ যেটি আছে আপনাদের সেটিতে। তো আগামী ক্লাস পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আগামী ক্লাসে দেখা হবে এই প্রত্যাশায় আমরা আজকের ক্লাসটা শেষ করছি। আল্লাহ হাফিজ।